হ্যালো বন্ধুরা, টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশের নবম অধ্যায় সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের আজকে আলোচনায় থাকবে সম্পদ এবং অর্থনৈতিক কার্যাবলী। সম্পদ সম্পর্কে আমরা ধারণা লাভ করব, পাশাপাশি অর্থনৈতিক যে কার্যাবলী আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, আজকে আমরা যে বিষয়টা আমাদের আজকের আলোচনাতে, আজকের পর্বে যে বিষয়টাকে আমরা বেশি গুরুত্ব দেবো, মানে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সম্পদের ধারণা এবং সম্পদের শ্রেণীবিভাগ। অর্থাৎ আমরা এই ক্লাসটি করে সম্পদ সম্পর্কে ধারণা লাভ করব, কোনগুলোকে আমরা সম্পদ বলতেছি সেইগুলো আমরা জানবো। পাশাপাশি আমাদের সম্পদগুলোকে যে শ্রেণী বিভাগ করা হয়েছে সেই শ্রেণী বিভাগ সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। তাহলে শুরু করা যাক। সম্পদের ধারণা, অর্থাৎ সম্পদ আমরা কোনগুলোকে বলতে পারি? যেগুলো মানুষের অভাব পূরণ করতে পারে, অর্থাৎ উপযোগ আছে, যেগুলো অভাব পূরণের ক্ষমতা রয়েছে সেগুলোকে কিন্তু আমরা সম্পদ বলে থাকি। অর্থাৎ আমরা যে সকল দ্রব্য বা যে সকল পণ্যের মাধ্যমে আমরা অভাব পূরণ করতে পারি সেগুলোকে আমরা বলি হচ্ছে সম্পদ। এখন দেখো, প্রথমত আমরা বললাম যে সম্পদ হতে হলে তার কিন্তু একটা উপযোগ থাকতে হবে। অর্থাৎ উপযোগ বলতে আমরা বলতেছি অভাব পূরণের ক্ষমতা। আরেকটি বিষয় মনে রাখবা, যে সম্পদ হতে হলে আরেকটি বৈশিষ্ট্য দরকার, সেটা হচ্ছে হস্তান্তর যোগ্যতা, যে এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর করা যায়। এরপরে বলা হচ্ছে বাহ্যিকতা, ঠিক আছে, যে বাহ্যিকতা থাকতে হবে। বাহ্যিকতা থাকলে সেটাকে আমরা সম্পদ বলতে পারি। এবং আরেকটা বিষয় রয়েছে অপ্রাচুর্যতা। দেখো, আমি বিষয় চারটা তোমাদের পাঠ্য বইতে আসলে এই চারটা বিষয় মানে একদম তুলে ধরা হয়নি, কিন্তু আমরা প্রধানত সম্পদ বলতে চারটা বিষয়, মানে চারটা গুণ থাকতে হবে, সেটা আমরা দেখে নিই। দেখো, প্রথমত আমরা বললাম যে অপ্রাচুর্যতা থাকতে হবে সম্পদ হতে হলে। দ্বিতীয়ত আমরা এখানে, এরপর আমরা বাহ্যিকতার কথা বলতেছি। তারপরে আমরা বলতে পারি হস্তান্তর যোগ্যতা এবং 4 নম্বর আমরা প্রথমে যেটা বলেছিলাম উপযোগ। এই দেখো, এই চারটা বিষয় থাকতে হবে কিন্তু আমাদের সম্পদ হতে হলে, তবেই সেটাকে আমরা সম্পদ বলবো। অর্থাৎ সেটা অপ্রাচুর্য হতে হবে। অর্থাৎ অপ্রাচুর্য বলতে প্রাচুর্য না, এই কারণে এটাকে অপ্রাচুর্য বলা হচ্ছে, অর্থাৎ সেটা অ্যাভয়েলেবল না। এরপর দেখো, বাহ্যিকতার কথা বলা হচ্ছে, যে বাইরের একটা দৃশ্যমান অবস্থান এখানে থাকতে হবে, সেটাকে বাহ্যিকতা বলা হচ্ছে। এবং হস্তান্তর যোগ্যতা, মানে একজনের হাত থেকে আরেকজনের হাতে হস্তান্তর করার মতো একটা অ্যাবিলিটি বা সক্ষমতা থাকতে হবে, সেটাকে বলা হচ্ছে হস্তান্তর যোগ্যতা। এবং আরেকটিকে বলা হচ্ছে উপযোগ, অর্থাৎ তার একটা উপযোগ থাকতে হবে। উপযোগ বলতে এখানে বোঝানো হচ্ছে যে সেই দ্রব্যটি বা সেই পণ্যটি আরেকজনের কাছে মানে অভাব পূরণ করতে পারে। উপযোগ বলতে অভাব পূরণের ক্ষমতা বলে। তাহলে আমরা সম্পদ সম্পর্কে ধারণা লাভ করলাম, জানলাম যে যে পণ্য বা যে দ্রব্য মানুষের অভাব পূরণের ক্ষমতা রাখতেছে তাকে আমরা বলতেছি সম্পদ। এবং এই চারটাকে আমরা বলতেছি সম্পদের বৈশিষ্ট্য। অর্থাৎ এই চারটা গুণাবলী থাকলে সেটাকে কিন্তু আমরা কি বলতে পারি, সেগুলোকে আমরা বলতে পারি সম্পদ। তাহলে সম্পদ সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার। এবং প্রত্যেকটা পণ্যকে কিন্তু আমরা সম্পদ হিসেবে গ্রহণ করতে পারি, কেননা যে সেগুলো আমাদের অভাব পূরণ করতেছে, সেগুলো অপ্রাচুর্য রয়েছে, সেগুলোকে আমরা কি করব, সম্পদ হিসেবে গণ্য করব। এরপর দেখো, সম্পদের শ্রেণীবিভাগ। সম্পদকে আমরা যদি শ্রেণী বিন্যাস করে আলোচনা করি তাহলে দেখবো প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, আমরা এখানে চার্ট করে দেখি। সম্পদের শ্রেণীবিভাগ। আচ্ছা, সম্পদের শ্রেণীবিভাগকে প্রধানত দেখো, প্রধানত 3টা ভাগে। আমরা এখানে প্রথমত সম্পদের ধারণা জানছি, তারপর আমরা সম্পদের শ্রেণীবিভাগ জানতেছি। প্রাকৃতিক সম্পদ, 2 নম্বর হচ্ছে মানব সম্পদ, 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক সম্পদ। আবার এই প্রাকৃতিক সম্পদকে আরো 2 ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে নবায়নযোগ্য সম্পদ, আরেকটি হচ্ছে
অনবায়নযোগ্য সম্পদ, অনবায়নযোগ্য সম্পদ। বিষয়গুলো অনেক মজার, যে আমরা এখানে দেখব যে আমরা যে সম্পদ হিসেবে বলতেছি, সম্পদ বলতেছি, এই সম্পদগুলোর শ্রেণী বিভাগগুলো আমাদের মনে রাখতে হবে, কেননা পরীক্ষাতে সম্পদের শ্রেণী বিভাগ আসবে এবং আমাদের কাছে জানতে চাওয়া হতে পারে যে কোনটা কোন ধরনের সম্পদ। সুতরাং আমাদের ধারণাটা যদি পরিষ্কার থাকে, আমরা যদি ধারণাটা ঠিক রাখতে পারি, তাহলে দেখবো যে আমাদের এই সম্পদ সম্পর্কে অনেক সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো। এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন এসে থাকে, প্লাস সৃজনশীল প্রশ্ন তো হয়েই থাকে সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে। তবে দেখো আমরা সেকেন্ডলি সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করতেছি, এবং সম্পদের শ্রেণীবিভাগ আলোচনা করতে গিয়ে আমরা একটা ছকের মতো তৈরি করে নিয়েছি। জাস্ট আমরা এই ছক সম্পর্কে এখানে আজকে আলোচনা করব। এখন এখানে আমরা প্রথমত প্রাকৃতিক সম্পদের কথা এখানে বলতেছি, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ কোনগুলো, যেগুলো প্রকৃতি থেকে আমরা পাচ্ছি, মানে একদম প্রকৃতি থেকে আসতেছে, যেখানে মানুষের কোনো ধরনের প্রভাব নেই, মানুষ কোনো ধরনের কোনো কিছু সৃষ্টি করতে পারতেছে না, একদম ন্যাচারালি আসতেছে, মানুষ সেগুলো গ্রহণ করে পরবর্তীতে সেই সম্পদগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারে, সেটা ফ্যাক্ট না। মূল কথা হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ এখানে আমরা যেটা জানতেছি যে একদম প্রকৃতি থেকে যেটা আসতেছে সেটাকে আমরা বলতেছি প্রাকৃতিক সম্পদ। এখন এই প্রাকৃতিক সম্পদকে আবার দুইটা ভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে নবায়নযোগ্য আর এটা হচ্ছে অনবায়নযোগ্য। অর্থাৎ আমরা প্রকৃতি থেকে পাচ্ছি, সেই প্রকৃতি থেকে পাওয়া সম্পদগুলোর মধ্যে কিছু আছে যে আমরা প্রতিনিয়ত পেতেই থাকবো, যতদিন পৃথিবী থাকবে সেখান থেকে আমরা পাবোই। আর অনবায়নযোগ্য মানে যে আমরা প্রকৃতি থেকে পাচ্ছি, কিন্তু এটা একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে সেখান থেকে আর পাবো না। এখন দেখো আমরা নবায়নযোগ্যের কথা যদি আমরা বলি, সৌরশক্তি, সূর্যের তাপটা পৃথিবীতে আসতেছে, পৃথিবী যতদিন পর্যন্ত টিকে থাকবে, পৃথিবীতে মানুষ যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু নবায়নযোগ্য সম্পদ অর্থাৎ এই সূর্যের কিরণটা পৃথিবীতে আসবে। কেননা যে সূর্যের কিরণ না আসলে কিন্তু পৃথিবীতে মানুষ বসবাস করতে পারবে না, পৃথিবী বসবাসের উপযোগী হবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুতরাং পৃথিবী যতদিন থাকতেছে, পৃথিবীতে মানুষ যতদিন বসবাস করতেছে, ততদিন পর্যন্ত এই নবায়নযোগ্য সম্পদটি কিন্তু আমরা পাচ্ছি, এটা ফুরিয়ে যাচ্ছে না। আজকে রাত হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, আবার পরের দিন সূর্য ওঠা মাত্র আবার কি হচ্ছে, এই পৃথিবীতে আমাদের দেশের কথা যদি বলি, পৃথিবীতে তো সবসময় সূর্যের কিরণ পাচ্ছে, প্রত্যেকটা দেশের কথা যদি, আমার বাংলাদেশের কথা যদি বলি, যে রাত হচ্ছে, সূর্যের কিরণ বন্ধ হয়ে যাচ্ছে, আবার কি হচ্ছে, পরবর্তী দিন সকাল হচ্ছে, সূর্যের কিরণটা কিন্তু পৃথিবীতে আসতেছে। তাহলে বিষয়টা কি হলো, যে সূর্যের কিরণটা পৃথিবীতে আসতেছে, এটা প্রতিনিয়তই আসবে, এই কারণে কি হচ্ছে নবায়নযোগ্য। আর অনবায়নযোগ্য অর্থাৎ একটা জায়গায় আমি সাপোজ মনে করো আমাদের দেশের কথাই আমরা যদি বলি, বাংলাদেশের কথা যদি আমরা বলি, এক জায়গায় প্রাকৃতিক গ্যাসের খনি সন্ধান পাওয়া গেল, বা কয়লার কোনো খনির সন্ধান পাওয়া গেল, তাহলে কি যে সেখানে যে পরিমাণ মজুদ আছে, যে পরিমাণ মজুদ করে রাখা হয়েছে, জাস্ট সেই মজুদটা ফুরিয়ে গেলে কিন্তু আমরা সেখান থেকে আর পাবো না। অর্থাৎ যতদিন পর্যন্ত আমরা সেখান থেকে সেই সম্পদগুলো পাচ্ছি, আমরা ব্যবহার করতে পারতেছি, ততদিন পর্যন্ত এটা থাকতেছে। অর্থাৎ সেখানে যদি সাপোজ মনে করেন একটা খনিতে 600 ব্যারেল প্রাকৃতিক গ্যাস রয়েছে, 600 ব্যারেল, সেখান থেকে যদি আমি 600 ব্যারেল প্রাকৃতিক গ্যাস যদি সেখান থেকে আমি তুলে নিই, তাহলে কি হবে, সেখানকার খনিজ সম্পদটা কিন্তু শেষ হয়ে যাবে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে অনবায়নযোগ্য, নবায়নযোগ্য না। তাহলে আমরা প্রথমত জানলাম প্রাকৃতিক সম্পদ, এবং আমরা প্রাকৃতিক সম্পদ সম্পর্কে যেটা বললাম যে এটা প্রকৃতি থেকে সংগ্রহ করা হবে, এবং প্রকৃতি থেকে সংগ্রহ করার ফলে এটাকে দুইটা ভাগে ভাগ করলাম আমরা, যে প্রকৃতি থেকে, দুটাই কিন্তু প্রকৃতি থেকে। আমরা যে অনবায়নযোগ্য যে সম্পদটা বললাম এটাও প্রকৃতি থেকে, নবায়নযোগ্য যেটা বললাম ওটাও প্রকৃতি থেকে, এই কারণে এই দুটাকে বলা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। দেন আমরা আসি মানব সম্পদটাতে। তো আমরা প্রতিনিয়তই কথা মানে যে কথাটা শুনে থাকি যে মানব সম্পদের উন্নয়ন করতে হবে, এই কথাটা কিন্তু প্রতিনিয়ত শুনে থাকি যে মানব সম্পদের উন্নয়ন করতে পারলে একটা রাষ্ট্রের উন্নয়নটা ত্বরান্বিত করা সম্ভব। মানব সম্পদ বলতে মানুষকে বোঝানো হচ্ছে এখানে। এই মানব সম্পদ উন্নয়নের পেছনে প্রথমত সরকারি ব্যক্তি উদ্যোগ, দুইটা উদ্যোগই থাকতে হবে। সরকারকে বিভিন্ন ক্ষেত্র বা সেক্টর তৈরি করে দিতে হবে, যাতে করে সেখানে এই সকল মানে একটা রাষ্ট্রের ব্যক্তিবর্গ সুষ্ঠুভাবে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, এবং শিক্ষা গ্রহণ করে কি করতে পারে, যে সেই শিক্ষা গ্রহণ করে সেটাকে রাষ্ট্রের কাজে লাগাইতে পারে। তাহলে যখন একটা জায়গা থেকে মানুষগুলোকে, একটা রাষ্ট্রের মানুষগুলোকে সঠিকভাবে ব্যবহার করে তাদেরকে সঠিকভাবে কোনো কাজের সাথে নিযুক্ত করতে পারতেছে, সেটাকে আমরা বলতেছি মানব সম্পদ। সুতরাং আমাদের এই সম্পদের মধ্যে একটি শ্রেণীবিভাগ মানব সম্পদ পেলাম, এবং এটা আমরা জানলাম যে আমরা যদি মানুষকে সঠিকভাবে কাজে লাগাইতে পারি, সঠিকভাবে ব্যবহার করতে পারি, তবে সেটা আমাদের হবে হচ্ছে মানব সম্পদ। দেন আমরা আলোচনা করব অর্থনৈতিক সম্পদ নিয়ে। অর্থনৈতিক সম্পদ বলতে যেগুলো অর্থ উপার্জনের সাথে যে কার্যক্রমগুলো জড়িত, সেগুলোকে আমরা অর্থনৈতিক সম্পদ বলতেছি। সুতরাং এখানে
আমরা যে প্রথম দুইটা সম্পদের কথা বললাম, প্রাকৃতিক এবং মানব সম্পদ, এই প্রাকৃতিক এবং মানব সম্পদ বৃদ্ধির সাথে পাশাপাশি অর্থনৈতিক সম্পদের যে উন্নয়ন যদি করা যায়, তাহলে কিন্তু রাষ্ট্রের উন্নয়ন খুব দ্রুত ত্বরান্বিত হবে। এখন দেখো, আমরা সম্পদের ধরন প্রথমত আমরা 3 ধরনের পেলাম এবং আমরা 3টা ধরন নিয়ে আলোচনা করলাম, প্রাকৃতিক, মানব এবং অর্থনৈতিক। একটা রাষ্ট্রের উন্নয়নের জন্য সম্পদ প্রয়োজন। সম্পদ যে দেশে বিশেষ করে প্রাকৃতিক সম্পদটা বেশি থাকলে উন্নয়নটা খুব দ্রুত করা যায়। যেমন দেখো, যে আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা যদি আমরা বলি, তো আমরা দেখবো যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য রয়েছে, যে তাদের খনিজ যে খনিজ তেলের প্রাচুর্য রয়েছে। প্রাচুর্য থাকার কারণে কিন্তু তারা অন্যান্য দেশ থেকে অনেক উন্নত, অনেক এগিয়ে যেতে সক্ষম হচ্ছে। তো এই যে প্রাকৃতিক সম্পদের উন্নয়ন বা পাশাপাশি মানব এবং অর্থনৈতিক সম্পদের উন্নয়ন ঘটলে কিন্তু একটা রাষ্ট্রের উন্নয়ন ঘটা খুবই সহজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রথমত সম্পদের ধারণা নিয়ে এই 5টাতে আলোচনা করেছিলাম এবং 4টা বৈশিষ্ট্য তোমাদের বললাম, যাতে করে তোমাদের সম্পদ সম্পর্কে ধারণাটা অনেক স্বচ্ছ হয়। এই যে 4টা বৈশিষ্ট্য, সম্পদ হলে 4টা বৈশিষ্ট্য থাকতে হবে, তবে সেটাকে আমরা সম্পদ বলবো। পাশাপাশি আমরা সম্পদের শ্রেণী বিভাগটা বিস্তারিত আলোচনা করলাম, যেটা তোমাদেরকে সৃজনশীল সহ এমসিকিউ প্রশ্ন অ্যান্সার করতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।